পৃথিবীর ম্যাপে একটা ছোট আইল্যান্ড আছে, কিন্তু সেই আইল্যান্ড এতটাই ছোট যে ম্যাপে খুঁজে পেতেও জুম করতে হয়। কিন্তু আজ সেই আইল্যান্ডের দিকেই তাকিয়ে আছে পুরো দুনিয়া। বাইরে থেকে সবকিছু শান্ত মনে হলেও ভেতরে ভেতরে চলছে একটা নিস্তব্ধ যুদ্ধ। একদিকে চায়না আর অন্যদিকে তাইওয়ান, আর মাঝখানে একটা ইনভিজিবল লাইন। আর এই লাইনটা ক্রস হলে এটা শুধুমাত্র একটা নর্মাল কনফ্লিক্ট থাকবে না, এটা হতে পারে একটা চেইন রিয়াকশন, যা আস্তে আস্তে পুরো গ্লোবাল সিস্টেমকে ইম্প্যাক্ট করে দেবে। ট্রেড, টেকনোলজি, ইকোনমি সব কিছুই ইম্প্যাক্ট হয়ে যাবে এই একটা কনফ্লিক্ট থেকে। 2022-এ চায়না তাইওয়ানের চারিদিকে মিসাইল ফায়ার করে। 2023 আর 2024 সালে বারবার ফাইটার জেটার ওয়ারশিপ চায়নার এয়ার স্পেস আর সি বর্ডারের কাছে চলে আসে। কিছুদিন তো এমনও হয়েছে যে এই আইল্যান্ডটাকে প্র্যাকটিক্যালি সারাউন্ড করে ফেলা হয়। কিন্তু প্রশ্ন হলো, কেন এই ছোট আইল্যান্ডটা এতটাই ইম্পর্টেন্ট? আর কেনই বা চায়না এতটা অ্যাগ্রেসিভ তাইওয়ানকে নিয়ে? আর এখানে যদি কোনো রকম এসকেলেশন হয়, তাহলে সেটার ইম্প্যাক্ট আমাদের লাইফেই বা কতটা পড়বে? নমস্কার বন্ধুরা, আমি অরিজিৎ। আজ আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা শুধুমাত্র একটা জিওপলিটিক্যাল টেনশন না, এটা হলো একটা লং টার্ম কনফ্লিক্ট যার ইতিহাস প্রায় 70 বছরেরও বেশি পুরনো। তাহলে চলুন এবার গল্পের ভেতরে ঢোকা যায়। সালটা ছিল 1949। তখন চায়নাতে চলছিল একটা সিভিল ওয়ার। একদিকে ছিল কমিউনিস্ট পার্টি, যার লিডার ছিলেন মাও জেডং, আর অন্যদিকে ছিল ন্যাশনালিস্ট গভর্নমেন্ট, যার লিডার ছিলেন চিয়াং কাইশেক। বছরের পর বছর লড়াইয়ের পর কমিউনিস্ট পার্টি জিতে যায়, আর অন্যদিকে ন্যাশনালিস্ট পার্টি হারতে হারতে পালিয়ে যায় একটা আইল্যান্ডে। আর সেই আইল্যান্ডটাই হলো তাইওয়ান। সেখানে গিয়ে তারা নিজেদের একটা গভর্নমেন্ট তৈরি করে, আর তারা বলে তারাই হলো রিয়েল চায়না। আর অন্যদিকে মেনল্যান্ড চায়নাতেও একটা নতুন গভর্নমেন্ট এস্টাবলিশ হয়, যার নাম পিপলস রিপাবলিক অফ চায়না। মানে তখন পৃথিবীতে একসাথে দুটো চায়না এক্সিস্ট করছিল, একটা মেনল্যান্ডে আর একটা তাইওয়ানে। কিন্তু প্রবলেম হলো, চায়না কখনোই এটা অ্যাকসেপ্ট করেনি। তাদের মতে তাইওয়ান হলো তাদেরই একটা পার্ট, যারা কখনো না কখনো আবার ইউনাইট হয়ে যাবে। কিন্তু তাইওয়ানের অনেক মানুষ এই মতের বিরোধিতা করে, কারণ তারা নিজেদের ইন্ডিপেন্ডেন্ট মনে করে। আর এখান থেকে শুরু হলো একটা কনফ্লিক্ট, যা আজও শেষ হয়নি। তাইওয়ান নিয়ে কথা বলতে গেলে প্রথমে যেটা মাথায় আসে সেটা হলো সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি। তাইওয়ানের টিএসএমসি মানে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি ওয়ার্ল্ডের লার্জেস্ট কন্ট্রাক্ট চিপ ম্যানুফ্যাকচারার। গ্লোবাল মার্কেটের প্রায় 55 থেকে 60% শেয়ার এই টিএসএমসি কোম্পানিরই। আর যদি শুধু কাটিং এজ ধরা হয়, মানে 5nm বা 3nm ক্যাটাগরি, তাহলে প্রায় 90%-এরও বেশি প্রোডাকশন তাইওয়ানেই হয়। অ্যাপেলের আইফোন চিপ, এনভিডিয়ার এআই জিপিইউ, এএমডি প্রসেসর, মানে সব হাই এন্ড চিপই এই টিএসএমসি কোম্পানির থেকেই তৈরি হয়। 2024 থেকে এআই বুমের জন্য এই চিপের ডিমান্ড আরও বেড়েছে। আর এই ইনফ্রাস্ট্রাকচারে ডেটা সেন্টার থেকে শুরু করে চ্যাট জিপিটি টাইপ সিস্টেম, এই সব কিছুর বেসই হলো এই হাই এন্ড অ্যাডভান্স চিপ। মানে তাইওয়ান ছাড়া এআই রেভলিউশনও স্লো হয়ে যাবে। গ্লোবাল সাপ্লাই চেনেও তাইওয়ানের ডিপেন্ডেন্সি কিছু কম না। 2020 থেকে 21 সালের মধ্যে এই গ্লোবাল চিপ শর্টেজ হয়, তাই টয়োটা, ফোর্ড, ভোক্সওয়াগনের মতো গাড়ির কোম্পানিগুলোর প্রোডাকশনও কমিয়ে দিতে হয়েছিল। একটা এস্টিমেট অনুযায়ী এই অটো ইন্ডাস্ট্রিতেই প্রায় $200 বিলিয়ন বেশি লস হয়েছিল, কারণ সেমিকন্ডাক্টর অ্যাভেলেবেল ছিল না। এবার ধরো তাইওয়ানে যদি ফুল স্কেল কনফ্লিক্ট হয়, তাহলে শুধু শর্টেজ না, পুরো সাপ্লাই কোলাপস হয়ে যেতে পারে। ইলেকট্রনিক্স, অটোমোবাইল, টেলিকম কোনো সেক্টরই এই ইম্প্যাক্ট থেকে বাদ পড়বে না। তাইওয়ান নিয়ে কথা বলতে গেলে তাইওয়ানের জিওগ্রাফিক লোকেশনটা যে কত ইম্পর্টেন্ট, চলুন সেটা একবার জেনে নেওয়া যাক। তাইওয়ান বসে আছে ফার্স্ট আইল্যান্ড চেনের মাঝখানে। এই চেনটা জাপান, তাইওয়ান, ফিলিপিন্স দিয়ে একটা ন্যাচারাল ব্যারিয়ার তৈরি করে, যা চায়নার নেভিকে ওপেন প্যাসিফিকে ফ্রিলি অপারেট করতে বাধা দেয়। ইউএসের মিলিটারি স্ট্র্যাটেজিতে এই চেন এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। এই তাইওয়ান যদি চায়নার কন্ট্রোলে চলে যায়, তাহলে চায়নার নেভি ডিরেক্টলি প্যাসিফিক ওশানে প্রজেকশন বাড়াতে পারবে, আর ইউএসের অ্যালাইস জাপান, সাউথ কোরিয়া প্রেসারে চলে আসবে। এটা শুধুমাত্র একটা আইল্যান্ড না, এটা হলো ফরওয়ার্ড মিলিটারি পজিশন। এবার চায়নার পার্সপেক্টিভ থেকে দেখা যাক। চায়না প্রতি বছর 300 থেকে 400 বিলিয়ন ডলারেরও বেশি সেমিকন্ডাক্টর ইম্পোর্ট করে তাইওয়ান থেকে। এটা অয়েলের পর তাদের সেকেন্ড লার্জেস্ট ইম্পোর্ট ক্যাটাগরি, কারণ চায়নার ডোমেস্টিক চিপ প্রোডাকশন এখনও সেরকম অ্যাডভান্স লেভেলে পৌঁছাতে পারেনি। তাইওয়ান কন্ট্রোল মানে ইম্পোর্ট ডিপেন্ডেন্সি কমানো, টেক সেলফ রিলায়েন্স বাড়ানো,
আর গ্লোবাল চিপ সাপ্লাইতে একটা ম্যাসিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করা। এটা বেসিক্যালি ইকোনমিক সিকিউরিটি প্লাস স্ট্র্যাটেজিক কন্ট্রোল। তাইওয়ান ইস্যুটা শুধু চায়না ভার্সেস তাইওয়ান না, এটা চায়না ভার্সেস ইউএস রাইভালরিরও একটা সেন্ট্রাল পয়েন্ট। ইউএসএ তাইওয়ান রিলেশন অ্যাক্ট অনুযায়ী তাইওয়ানকে ডিফেন্ড করার ক্যাপাসিটি মেনটেন করে, মানে কনফ্লিক্ট হলে মাল্টিপল পাওয়ার ইনভলভ হতে পারে। তাই এটা একটা লোকাল ইস্যু না, এটা একটা গ্লোবাল ফ্ল্যাশ পয়েন্ট। চায়না কখনো ডিরেক্ট ওয়ার স্টার্ট করেনি, কিন্তু তারা একটা অন্য পথ ধরেছে, কনস্ট্যান্ট প্রেশার। 2022 সালে আমেরিকার কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ানে এসেছিলেন। চায়না তার রেসপন্সে তাইওয়ানের চারিদিকে লার্জ স্কেল মিলিটারি এক্সারসাইজ শুরু করে দেয়। ফার্স্ট টাইমের মতো তাইওয়ানের ওপর থেকে মিসাইল ফ্লাই করে, আর সেই থেকে এটা একটা প্যাটার্ন হয়ে ওঠে। 2023, 24 আর 2025 সালে চায়না বারবার নিজেদের ফাইটার জেট আর ওয়ারশিপ পাঠিয়েছে তাইওয়ানের এয়ার ডিফেন্স জোনের মধ্যে। কিছুদিন তো এমনও হয়েছে যে একসাথে 100টারও বেশি এয়ারক্রাফট ডিটেক্ট হয়েছে। এটা ডিরেক্ট ওয়ার না, কিন্তু এটা একটা ওয়ারেরই সিগন্যাল। অন্যদিকে এক্সপার্টসরা বলে ডিরেক্ট ওয়ার ছাড়া চায়না যে স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে পারে সেটা হলো ব্লকেড, মানে তাইওয়ানকে চারিদিক থেকে ঘিরে ফেলা আর ফুড ফুয়েল এই সব কিছু সাপ্লাই বন্ধ করে দেওয়া। তাইওয়ান একটা আইল্যান্ড, আর এর সমস্ত সাপ্লাই বাইরে থেকে আসে। তাই এই সাপ্লাই যদি কোনোদিনও বন্ধ হয়ে যায় তাহলে এই দেশ মারাত্মকভাবে আনস্টেবল হয়ে পড়বে। এটাই হলো যুদ্ধ ছাড়া যুদ্ধ, সব থেকে ভয়ঙ্কর স্ট্র্যাটেজি। কিন্তু তাইওয়ানকে ডিরেক্ট অ্যাটাক না করার পিছনে আরও কিছু কারণ আছে। তাইওয়ানকে অ্যাটাক করা অত ইজি না, কারণ সমুদ্র পার করে হিউজ আর্মি নিয়ে যেতে হবে। আর অন্যদিকে তাইওয়ানও মিসাইল সিস্টেম, এয়ার ডিফেন্স, কোস্টাল প্রোটেকশন সবই রেডি করে রেখেছে। তাই এক একটা স্টেপ অনেক ভারী পড়তে পারে চায়নার কাছে। অন্যদিকে আরেকটা ফ্যাক্টর হলো ইউএসএ। ইউএসএ কোনোদিনও বলে না যে তারা যুদ্ধ করবে, কিন্তু তাইওয়ান রিলেশন অ্যাক্ট অনুযায়ী তারা বলে যে তাইওয়ানে নিজেকে ডিফেন্ড করার অধিকার আছে। তাই ইউএস তাইওয়ানকে রেগুলারলি অ্যাডভান্স ডিফেন্স সিস্টেম, র্যাডার, মিসাইল সিস্টেম সাপ্লাই দিয়ে চলেছে। আর ইউএস নেভিও এই এরিয়াতে নিজেদের প্রেজেন্স মেনটেন করে। চায়নার জন্য আরেকটা বড় রিস্ক হলো ইকোনমি। তারা জানে তাইওয়ান অ্যাটাক করলে গ্লোবাল স্যাংশন আসতে পারে, আর তাতে তাদের ট্রেড ইম্প্যাক্ট হবে, ফরেন ইনভেস্টমেন্ট চলে যেতে পারে। মানে যুদ্ধ যদি হয়ও চায়নাকেও হিউজ লস ফেস করতে হবে। আর এটা শুধু চায়না ভার্সেস তাইওয়ান না, জাপান ওপেনলি বলেছে তাইওয়ানের সিকিউরিটি তাদের নিজেদের সিকিউরিটির সাথে ওপেনলি লিঙ্কড। অস্ট্রেলিয়া, সাউথ কোরিয়া তারাও তাদের নিজেদের কনসার্ন এক্সপ্রেস করেছে। মানে কনফ্লিক্ট হলে মাল্টিপল কান্ট্রি যে এতে ইনভলভ হবে সেটা বোঝাই যাচ্ছে। একটা ছোট আইল্যান্ডের দেশ, কিন্তু গোটা পৃথিবীর নজর এই জায়গাটার উপর। তো বন্ধুরা, সবশেষে তোমাদের কাছে একটাই প্রশ্ন, চায়না কি কোনোদিনও তাইওয়ানকে ফুললি ক্যাপচার করতে পারবে? আমাকে কমেন্ট করে জানিও। আর এই ধরনের গল্প তোমরা যদি আরও জানতে চাও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ এই চ্যানেলের উদ্দেশ্য একটাই, দুনিয়াতে ঘটে যাওয়া অজানা ঘটনাগুলো সহজ ভাষায় তোমাদের সামনে তুলে ধরা। আর আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে দিও।